দিনে রাতে সমান্তালেই বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত কলকারখানার উৎপাদন, বেশি সংকটে ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা। সুনামগঞ্জে বজ্রপাত আতঙ্কে ধান কাটা শ্রমিক সংকট, 4 বছরে 67 জনের মৃত্যু। বজ্র নিরোধক থাকলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন। ঘুষ লেনদেনের অভিযোগ নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিসে, একজনের জমি দখল করে নিচ্ছে অন্যজন। সিন্ডিকেট আতঙ্কে ভুক্তভোগীরা। আলুর পর এবার মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যেও রপ্তানির আশা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ফলে সারা দেশেই বেড়েছে লোডশেডিং এর পরিমাণও। দেশের কোনো কোনো জায়গায় আবার 10 থেকে 12 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, সিলেটে আছেন গোলজার আহমেদ এবং নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। তবে শুরুতেই চট্টগ্রামের খবর জানতে চাই। মাহফুজ, লোডশেডিং এর কারণে চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন জানাবেন? রোশন, লোডশেডিংয়ের প্রভাব কিন্তু জনজীবনে মারাত্মকভাবেই পড়েছে। আমরা সেটি লক্ষ্য করেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি গত সপ্তাহ 10 দিন ধরে বিদ্যুতের যে আসা যাওয়া, অর্থাৎ দিনের মধ্যে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফলে বিদ্যুৎ নির্ভর মানুষের যে কর্মজীবন থেকে শুরু করে পারিবারিক পরিবারের সব ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটি পড়েছে। বলে রাখি যে চট্টগ্রামে প্রতিদিন দৈনিক বিদ্যুতের যে চাহিদা, অর্থাৎ চট্টগ্রাম মহানগর এবং আশপাশের উপজেলা মিলে 1300 মেগাওয়াট পর্যন্ত থাকে। সেই জায়গাতে গত সপ্তাহ 10 দিন ধরে চাহিদা অনুযায়ী সেই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ মিলছে 1000 থেকে 1050, অর্থাৎ প্রতিদিনই কিন্তু ঘাটতি থাকছে 200 থেকে 300 মেগাওয়াট। আর এই 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির কারণে বিভিন্ন জায়গাতে লোডশেডিং করতে হচ্ছে, এমনটি বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে মাঝারি ব্যবসায়ী এবং কলকারখানায় এর নেতিবাচক প্রভাবটি পড়েছে, অর্থাৎ উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি এখানে যারা কারখানার মালিক রয়েছেন, বিভিন্ন গার্মেন্টসের মালিক রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে শিপমেন্টের ক্ষেত্রে তাদেরকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, যেটি তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র যে দোকানগুলো রয়েছে, যে সকল দোকানগুলোতে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলো ফ্রিজের মধ্যে রাখতে হয়, সেই জায়গাতেও কিন্তু পণ্যগুলোতে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, এমনটি তারা বলছেন। এবং বাসা বাড়িতে অর্থাৎ বিদ্যুৎ না থাকার কারণে ঘরেও থাকতে অনেকটা অস্বস্তি, বাইরেও অস্বস্তি। এর মধ্যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে গরমের তাপমাত্রাটাও বেশ বেড়েছে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রতিদিন কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চট্টগ্রামে বেশি বেড়েছে। সেই জায়গাতে আবহাওয়া অফিস থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে অবস্থা এখন চলছে, তাপমাত্রা বেড়েছে এবং সেটি যদি সামনে আরও বাড়তে পারে যদি বৈরী আবহাওয়া থাকে। এমন অবস্থায় অনেকটা প্রকৃতির উপরও নির্ভর করতে হচ্ছে। বৃষ্টি হলে পরে হয়তো তাপমাত্রা কমবে, সেক্ষেত্রে বিদ্যুতের উপর যে একটা চাপ পড়েছে সেটি অনেকটা কমে আসবে বলছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বিদ্যুৎ বিভ্রাট চট্টগ্রামে চরম আকার ধারণ করেছে, যা জনজীবনে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। এবার আমরা সিলেটের খবর জানতে চাই। গুলজার, আপনি জানাবেন সিলেটে দৈনিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এতে জনদুর্ভোগ কেমন দেখছেন? দেখুন, আসলে বিগত কয়েকদিন থেকে সিলেটে বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের যে পরিণতি সেটা অনেকটা ভয়াবহ বলতে হবে। আমরা দেখেছি গত সপ্তাহ থেকে শুরু করে এই সপ্তাহ পর্যন্ত আসলে বিদ্যুৎ প্রচুর ঘাটতি রয়েছে এবং আমরা যতটুকু বিদ্যুৎ অফিসের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে সিলেটের পিডিবির যে চাহিদা সেটি হচ্ছে প্রায় 170 মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের হচ্ছে 307 মেগাওয়াট।
যার মধ্য থেকে পিডিবি মাত্র সরবরাহ করতে পারছে সর্বসাকুল্যে 125 মেগাওয়াট সর্বোচ্চ তারা সরবরাহ করতে পারছে এবং পল্লী বিদ্যুৎ সরবরাহ করতে পারছে 167 মেগাওয়াট। অর্থাৎ পিডিবিতে ঘাটতির পরিমাণ দৈনিক 15 থেকে 20%, আর পল্লী বিদ্যুতের ঘাটতির প্রায় অর্ধেক অর্থাৎ 50%-এর কাছাকাছি। এই যে বিদ্যুৎ ঘাটতি, এটি আসলে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। আমরা যদি সিলেট মহানগরীর কথা বলি, আসলে প্রত্যেকটি বিপণী বিতান কিংবা যে সকল দোকানপাট রয়েছে তারাই বেশি ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ কোনো সময় বিদ্যুৎ 1 থেকে 2 ঘন্টা থাকে, পরে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ আবার নাই। এজন্য হচ্ছে যে তাদের যে স্বাভাবিক যে বেচা কেনা সেটি আসলে প্রভাবিত হচ্ছে। পাশাপাশি যে সকল শিল্প অর্থাৎ বেসিক নগরী আছে, 2টি বেসিক নগরী আছে সিলেটে, তারাও আসলে উৎপাদন সঠিকভাবে তারা করতে পারছেন না। এর কারণ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা পিডিবির যে কর্মকর্তারা আছেন তারা বলছেন যে বিগত কয়েকদিন থেকে যে চাহিদা আছে বিদ্যুতের তার তুলনায় কম থাকা তারা লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা, বিশেষ করে বাসাবাড়িতে বিদ্যুৎ ঘাটতি আরও বেশি। দেখা যাচ্ছে যে মহানগরীতে বিভিন্ন বিপণী বিতানগুলোতে বা মার্কেট যেগুলো আছে সেখানে ঘন্টা ঘন্টা পরিবর্তন করে হয়তোবা লোডশেডিং করলেও বাসা বাড়িতে আসলে এর প্রভাবটা খুবই বেশি। দিন কিংবা রাত, সকাল কিংবা বিকেল, আসলে নির্দিষ্ট কোনো সময় নেই যে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকছে কিনা। এতে গিয়ে মানুষের মধ্যে আসলে একটা প্রভাব তো অবশ্যই পড়ছে এবং সামাজিকভাবে বা আর্থিকভাবে আসলে বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং এই যে সংকট, এই সংকট কবে উত্তরণ ঘটবে সেটি আসলে বলা মুশকিল। এবং বিদ্যুতের সাথে যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তারা যে এটা আপাতত তারা সমাধান করতে পারছেন না। হয়তোবা যদি জাতীয়ভাবে যদি এই যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকট যদি সমাধান করা যায় তাহলে এই বিদ্যুৎ ঘাটতিটা হয়তোবা সিলেটে আরো কিছুটা কমতে পারে। তো এই ছিল আমার কাছে বিদ্যুৎ নিয়ে সর্বশেষ তথ্য। রওশন। সিলেট এবং চট্টগ্রামের মতো নাটোরেও দেখা গেছে লোডশেডিংয়ের মাত্রা অনেক বেশি। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, এই যে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে, এক্ষেত্রে কৃষিক্ষেত্রে এবং কলকারখানার প্রভাব কেমন পড়ছে? রওশন, আপনি যেমনটি বলছিলেন গত কয়েকদিন ধরে কিন্তু সারা দেশের মতো নাটোরও বেশ লোডশেডিং হচ্ছে। এবং আমি এই মুহূর্তে একটি পোল্ট্রি খামারে রয়েছি, অর্থাৎ লেয়ার মুরগির খামারে। আপনি জানেন যে এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে কিন্তু যে ঘন ঘন লোডশেডিং, সেই লোডশেডিং এর কারণে এই যে খামারের যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কিন্তু মারা যাচ্ছে। এবং বিশেষ করে আমরা বিভিন্ন খামারির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই তাপদাহের কারণে যে তীব্র গরম হচ্ছে, সেই গরমের পরে বাচ্চাগুলো বা মুরগিগুলোকে যে ঠান্ডা রাখবেন বিভিন্নভাবে ফ্যান দিয়ে, তারা কিন্তু সেটি করতে পারছে না, যা এই বিদ্যুৎ না থাকার কারণে। এবং বিশেষ করে এই যে বিভিন্ন যে মুরগি রয়েছে বিভিন্ন জাতের, সেসব মুরগি কিন্তু মারা যাচ্ছে। এবং এই মুরগি মারা যাওয়ার পাশাপাশি খামারিরা বেশ ক্ষতির মুখে পড়ছেন। এবং আপনাকে আর একটু জানিয়ে রাখি যে এই গরমের কারণে কিন্তু অনেক সময় মাংসের যে উৎপাদন এবং ডিমের যে উৎপাদন সেটি কিন্তু কমে আসছে খামারগুলোতে। এবং বিশেষ করে যেগুলো ব্রয়লার মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি কিন্তু এই মুরগির তুলনায় আরো বেশি মারা যায়। সেক্ষেত্রে খামারিরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এবং খামারিরা যেটি বলছেন যে তারা যে জেনারেটর দিয়ে বিভিন্নভাবে যে বাতাস রেখে বা ঠান্ডা রেখে এই শেডগুলো ঠান্ডা রাখবে, সেই ধরনের পরিস্থিতি কিন্তু তাদের নেই। কারণ এই জেনারেটর চালাতে কিন্তু গিয়ে তাদেরকে যে ডিজেলের প্রয়োজন হচ্ছে, তারা কিন্তু সেটি পাচ্ছে না। তারপরে কিন্তু সব মিলিয়ে কিন্তু এই সেক্টরে একটি বড় ধরনের যে ক্ষতি সেটি কিন্তু আশঙ্কা করছেন যারা খামার মালিকরা রয়েছেন। এবং এই খামারের পাশাপাশি আমরা যদি একটু সাধারণ জীবনযাপনের কথা বলি, সাধারণ মানুষ কিন্তু অনেক এই বিদ্যুৎ রাতে না থাকার কারণে তারা কিন্তু যে নির্ঘুম সেটি কিন্তু রাত কাটাচ্ছে, অর্থাৎ তারা রাত জেগে জেগে কিন্তু তাদেরকে রাত পার করতে হচ্ছে। এছাড়া যেহেতু নাটোর একটি শস্য ভাণ্ডার ক্ষেত্র অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বিভিন্ন যে ফসল উৎপাদন হয় সেই ফসলে কিন্তু বেশ ব্যাঘাত ঘটছে। এবং যারা কৃষকরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে তারা যে পরিমাণ চাহিদা রয়েছে বিদ্যুতের, সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছে না, যার কারণে ঘন ঘন যে লোডশেডিং, সেই কারণে তারা কিন্তু যে জমিগুলোতে তারা সেচ দিতে পারছে না। আমরা পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নাটোর জেলায় প্রায় 150 মেগাওয়াটের মতো চাহিদা, কিন্তু সেখানে তারা পাচ্ছে 80 থেকে 90 মেগাওয়াট, যার কারণে তাদেরকে যে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং সেটি কিন্তু দিতে হচ্ছে। সব মিলে যদি বলে বিদ্যুতের যে ভয়াবহ পরিস্থিতি, সেটি কিন্তু যে সামগ্রিক অর্থনীতির উপরে সেটি বেশ প্রভাব পড়ছে। রওশন, এই ছিল লোডশেডিং নিয়ে আমার কাছে সবশেষ খবর।
ঢাকার বাইরে লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় বিপর্যস্ত জনজীবন, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশের বিভিন্ন জায়গায় এখনও জ্বালানির জন্য হাহাকার। যেসব ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে সেখানে আবার যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাহিদা মতো তেলও পাচ্ছে না, এতে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ এবং নোয়াখালীতে আছেন নাসিম শুভ। শুরুতেই হারুন, আপনার কাছে জানতে চাই, পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন, আর এই যে চাহিদা মতো গ্রাহকরা তেল পাচ্ছে না, এই নিয়ে কি বলছেন তারা? ময়মনসিংহের যে পেট্রোল পাম্পটিতে আজকে জ্বালানি তেল দেয়া হচ্ছে, এটি ময়মনসিংহের পুলিশ লাইন এলাকার সাইফুল ফিলিং স্টেশন। এখানে সকাল 8টা থেকে আজকে পেট্রোল এবং অকটেন দেয়া হচ্ছে। বিশেষ করে যারা বাইকার রয়েছেন সেই বাইকাররা এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন, এবং যে প্রাইভেট কার এবং মাইক্রোবাস রয়েছে সেগুলোও কিন্তু এখান থেকে আলাদা দুটি লাইন করা হয়েছে। সেই লাইনে এসে কিন্তু তাদের যে জ্বালানির যে চাহিদা সেটি কিন্তু সংগ্রহ করছেন। আমরা দেখছি যে সকাল 8টা থেকে এখানে জ্বালানি তেল বিতরণ শুরু হলেও সেই সকাল ভোর থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে যানবাহনের লাইন দীর্ঘ সারি, এবং এটি ক্রমেই কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে লম্বা লাইন দেখে এসেছি সেটি এখন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন এলাকা থেকে যারাই খবর পাচ্ছেন তারাই কিন্তু এখানে আসছেন এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল এবং অকটেন সংগ্রহ করার জন্য কিন্তু এখানে আসছেন। এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্নভাবে লোকজন এখানে আসছেন, এসে তাদের যে যে প্রয়োজনীয় জ্বালানি সেটি সংগ্রহ করছেন। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই পেট্রোল পাম্পে 500 টাকার অকটেন দেওয়া হচ্ছে এবং 1000 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। তবে এখানে যারা বাইকার বা যানবাহন চালক আছেন তারা যেটি বলেছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না, যার কারণে বারবার তাদের এই পেট্রোল পাম্পগুলোতে আসতে হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে শুধু একটি এলাকার একটি পেট্রোল পাম্পে নয়, যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সবগুলো ফিলিং স্টেশনে যদি একযোগে তেল সরবরাহ করা হয় তাহলে এই যে লাইন বা যে ভোগান্তি সেটি অনেকটাই কমে যাবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে জেলা প্রশাসন থেকে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, এই ফুয়েল কার্ড দেখিয়েই কিন্তু এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কথা, কিন্তু তারা এই বিষয়টি মেনটেন করতে পারছেন না। কারণ বেশিরভাগ বাইকার যারা আসছেন তাদের যে ফুয়েল পাস বা ফুয়েল কার্ড সেটি নেই, যার কারণে কিন্তু প্রায় সময় এখানে তাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে এবং ছোটোখাটো বিশৃঙ্খলার তৈরি হচ্ছে। এবং এগুলো সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং একজন ট্যাগ অফিসার আছেন, তারা এই বিষয়গুলো দেখভাল করছেন। তবে পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষ যেটি বলেছেন তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা জ্বালানি না পাওয়ার কারণে পর্যাপ্ত যে চাহিদা রয়েছে, যারা গ্রাহক রয়েছে তাদের গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। তারা যেটি বলছেন তাই স্বাভাবিক সময়ে তারা যে সরবরাহ পেতেন সেটি যদি পাওয়া যেত তাহলে তাদের যে তেল যে বিক্রি বা গ্রাহকদের দেয়া এটি তারা স্বাভাবিকভাবে করতে পারতেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিম শুভ, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। বাংলাদেশের মতো কিন্তু নোয়াখালীতেও একইভাবে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং জ্বালানি তেলের দাম কিন্তু নোয়াখালীতে সারা দেশের মতো বাড়লেও কিন্তু এখনো সংকট কমেনি। আমি আজ সকাল থেকে নোয়াখালীর বিভিন্ন পেট্রোল পাম্প গুলো ঘুরে দেখেছি। এই পাম্প গুলোতে আসলে এক একটিতে 1 থেকে 1.5 কিলোমিটার মতো যারা তেল সংগ্রহ করতে এসেছেন তাদের দীর্ঘ সারি দেখা দিয়েছে, এবং বিশেষ করে বাইকার যারা রয়েছেন তাদেরই তেল পেতে সবচেয়ে বেশি দুর্ভোগ পেতে হচ্ছে। নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই তেল সংগ্রহের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা অন্যান্য জায়গার মতো না করার কারণে কিন্তু এখানে যারা কর্মজীবী রয়েছেন, যারা জরুরি সেবা রয়েছেন তাদেরও তেল পেতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি নোয়াখালীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে যেগুলোর মধ্যে প্রায় 20টির মতো পাম্পে বিভিন্ন অজুহাত দিকে তারা বন্ধ রেখেছে, বাকি যে 8টি পাম্প রয়েছে সেগুলোতেও দিনের একটি নির্দিষ্ট সময় আসলে তেল দেওয়া হচ্ছে। বিশেষ করে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অন্য যে সময়গুলো হচ্ছে সেই সময়গুলোতে অনেকে আবার রাতে ভোর রাত কিংবা সকালে খুব ভোরে এসে এই লাইনগুলোতে দাঁড়াতে হচ্ছে তেল সংগ্রহের জন্য, এবং অনেকে এতে করে তাদের নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছে না। পাশাপাশি এই তেল সংকট কারণে বিশেষ করে বর্তমান যে সেচ মৌসুম, এই সেচ মৌসুমে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষকরা, কারণ ডিজেলের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু ডিজেল পাচ্ছেন না। নোয়াখালীর 20টির মতো বন্ধ থাকা পেট্রোল পাম্প গুলোতে যেমন তেল মিলছে না, পাশাপাশি খুচরা পর্যায়ে যে সকল ডিলার রয়েছেন এবং তেল বিক্রেতাদের রয়েছেন তারাও কিন্তু
এই প্রান্তিক পর্যায়ে যে কৃষক রয়েছে তাদের মাঝে সেচের জন্য পর্যাপ্ত পরিমাণ ডিজেল সরবরাহ করতে পারছেন না, যার কারণে এর প্রভাব কিন্তু আসলে কৃষিতে পড়বে বলে কিন্তু স্থানীয়রা মনে করছেন। আমি কথা বলেছি এখানে তেল সংগ্রহ করতে যারা বাইকার আসছেন তাদের সাথে, তারা বলছেন আসলে যে পাম্প গুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও যদি পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হতো তাহলে তাদেরকে প্রতিনিয়ত এসে এভাবে দীর্ঘ সময় থেকে লাইন ধরে দাঁড়াতে হতো না। এখানে আজকে আমি যে পাম্পটিতে এসেছি এখানে কিন্তু সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত এক একজনকে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে তেল দেওয়া হচ্ছে এবং সবাই কিন্তু এই লাইন ধরে তেল নিতে হচ্ছে, যার কারণে তাদের হাতে থাকা যে কর্মঘন্টা সেগুলো যেমন নষ্ট হচ্ছে, অফিস আদালতে যেতে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে, পাশাপাশি এই বাড়তি সময়টুকু তারা আসলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থেকেও তাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন আসলে দেশব্যাপী চলমান যে সংকট সেই সংকট থেকে নিরসনের জন্য কিন্তু তারা আসলে পাম্পের মালিক যারা রয়েছেন তাদেরকে তেল দেওয়ার একটি নির্দিষ্ট পরিমাপ করে দিয়েছেন। কারণ তিনি বলছেন যদি একসাথে সবাইকেই পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হয় তাহলে কিন্তু 2-1 দিন পরে এখানে বিপুল পরিমাণ ঘাটতি দেখা যাবে, যার কারণে কিন্তু তেলের যে প্রক্রিয়া সেটি তারা চাইলেও স্বাভাবিক করতে পারছে না। ওইদিকে পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা চট্টগ্রামের ডিপোগুলো সহ দেশের বিভিন্ন স্থানের ডিপোগুলো থেকে যে পরিমাণ তেল তাদের পাওয়ার কথা সেই পরিমাণ তেল না পাওয়ার কারণে কিন্তু তারা গ্রাহকদের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছেন না। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে জ্বালানি তেলের যে সংকট, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে নাসিম শুভ এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রার পারদ, বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ঘর ছেড়ে বের হতে নগরবাসীরা পড়েছেন বিপাকে, অল্পতেই ক্লান্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। গরমের আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং কুষ্টিয়াতে আছেন মেজবাউদ্দিন পলাশ। মারুফ, রাজশাহীর তাপমাত্রা আজ কত, বিস্তারিত জানাবেন। রওশন, তাপমাত্রার পারদস্তম্ভ যেন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং যত সময় গড়ায় আসলে দিনের তাপমাত্রা তত কিন্তু বৃদ্ধি পায়। এখন পর্যন্ত রাজশাহীতে যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা 1টা 2টা বা এই সময়গুলোতে কিন্তু আরও সর্বোচ্চ যে পর্যায়ে সেটি কিন্তু পৌঁছা যায়। এখন রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি আজকের যে তাপমাত্রা তারতম্য সেটি আসলে পারদস্তম্ভের এবং আবহাওয়া অফিসের যে তাপমাত্রা সেখানে বলা হয়েছে যে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মৃদু তাপমাত্রা এবং 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি হচ্ছে মাঝারি তাপমাত্রা এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তারা কিন্তু তীব্র তাপমাত্রা বা তাপদাহ বলেই কিন্তু তারা এখানে ঘোষণা দিয়েছেন। বেশ কয়েকদিন কিন্তু তীব্র তাপমাত্রা ছিল এবং স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। মাঝারি থেকে এখন মৃদু যে তাপমাত্রা সেটি কিন্তু বইছে। তবে এখানে রাজশাহীবাসীর জন্য একটি সুখবর দিয়েছে আবহাওয়া যে অফিস আছে তারা বলছেন যে আগামী কয়েক ঘন্টা কিংবা সন্ধ্যার পরপরই রাজশাহীর তাপমাত্রা স্বাভাবিকভাবে কমতে শুরু করবে। তবে 26 থেকে 7 মে এই সময়ে তীব্র বৃষ্টির যে বলয় ঝুমুল সেটি কিন্তু রাজশাহীতেও আসবে এবং সেক্ষেত্রে এখানে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি পরিমাণেই হবে বলেও কিন্তু তারা বলছে। তবে এর কারণে অর্থাৎ এখন যে তাপমাত্রা আছে তার কারণে নগরবাসী থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সব জায়গায় দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই কষ্টকর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে একদমই চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত যেসব কৃষক আছে তারা আসলে এই রোদের মধ্যে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু করতে পারছে না। পাশাপাশি এখানে নগরীর বিভিন্ন প্রান্তে যারা অটোরিকশা চালায় এবং দিন আনে দিন খায় সেসব মানুষের আসলে চলাচলেও কিন্তু স্বাভাবিকভাবেই তাদের কাজের ব্যাঘাত ঘটছে, যার কারণে তারা যে তাদের দিনের যে আয় রোজগার সেটি কিন্তু স্বাভাবিকভাবে কমে গেছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে তাপমাত্রার সবশেষ তথ্য। পলাশ, কুষ্টিয়া আজ কত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? গরমে জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন, বিশেষ করে শ্রমজীবী যারা আছেন তাদের কি অবস্থা? রওশন, আজকে কিন্তু তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস সেটি কিন্তু, এবং যে জনজীবন কিন্তু একেবারেই বিপর্যস্ত। আমরা দেখেছি সকাল থেকে যে বৈশাখের যে সূর্য সেটি কিন্তু আগুন ছড়াচ্ছে এবং এতে কিন্তু যে জনজীবনে কিন্তু একটু অস্বস্তিকর যে পরিবেশ সেটি কিন্তু নেমে এসেছে এবং আমরা সকাল থেকে এরকম চিত্র রয়েছে এবং যারা কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারা, এবং তারা কর্মক্ষেত্রে এসে কিন্তু
কিন্তু তারা বিভিন্ন যে বিভিন্ন সমস্যায় আসলে তারা পড়ছেন এবং তারা বলছেন যে এই সময়ে আসলে যে প্রচন্ড রৌদ্র এবং এই অন্যদিকে আরেকটি বিষয় যদি বলে রাখি সেটা কিন্তু যে লোডশেডিং ঘন ঘন যে লোডশেডিং সেটি কিন্তু যে ব্যাপক আকারে কিন্তু ধারণ করেছে এবং জেলা শহর সহ যে এই যে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু বেশ এর প্রভাব কিন্তু কৃষি ক্ষেত্রেও কিন্তু আসলে পড়ছে। সেখানে কিন্তু যে তারা এই সময়ে বিশেষ করে দীর্ঘ সময় কিন্তু বৃষ্টির দেখা নেই, এই বৃষ্টির দেখা না থাকার কারণে কিন্তু যে এই ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জমির যে সেটি কিন্তু ফেটে যাচ্ছে এবং এটি কিন্তু আসলে যে পানি শূন্যতা একদিকে রয়েছে এবং অন্যদিকে আরেকটি বিষয় বলে রাখি যে এই সময়ে কিন্তু বেশ হাসপাতালগুলোতে কিন্তু রোগীর যে সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে, কেননা কখনো আসলে রোদের যে বিষয়টি এবং যে গরমের যে বিষয়টি, তাপদাহের যে বিষয়টি, এটির কারণে কিন্তু যে জনজীবনের যে বিষয়টি সেটি কিন্তু বেশ অস্বস্তিকর অবস্থা পড়েছেন এবং আমি এই নিয়ে কিন্তু কথা বলেছি কুষ্টিয়ার যে চিকিৎসকদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে এই সময়ে কিন্তু আসলে এই সময়ে যে বেশি কিন্তু যে পানির যে বিষয়টি, পানির কিন্তু বিষয়টি কিন্তু আসলে বলছে এবং সতর্ক থাকতেও কিন্তু চিকিৎসকরা বারবার কিন্তু তারা এই যে সতর্ক করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রওশন। ঢাকার বাইরে তাপমাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জীবনের তাগিদে হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাচ্ছে কৃষক। গত 4 বছরে সুনামগঞ্জে বজ্রপাতে মৃত্যু হয়েছে 67 জনের। বজ্র নিরোধে নানা প্রকল্প হাতে নেওয়া হলেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের প্রতিবেদন। হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জের 1/3 মানুষ কৃষিকাজ ও মাছ ধরার সাথে জড়িত। ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল কিংবা বজ্রপাত, এই 3 দুর্যোগের সাথে মোকাবিলা করেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করেন। তবে জেলায় এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। করচার হাওরের কৃষক রাকিব মিয়া চলতি বছর 10 একর জমিতে করেছেন বোরো ধানের আবাদ। সেই ধানের সামান্য অংশ কাটতে পারলেও বজ্রপাতের ভয়ে বাকি ধান কাটতে আগ্রহী নন কোনো শ্রমিক ও কৃষক। ধানটা করেই কষ্ট করিয়া তুলতেও কষ্ট হয়, আর এই ঠাডা বাড়া মানুষ আগন্তভাবে মারা যায়। ধান হারাইতে কোনো অসুবিধা হইতেছে, ধান আনতে অসুবিধা হইতেছে, ঠাডা মানুষ তো মারা যাইতেছে বুঝছি। গত 4 বছরে এই জেলায় সরকারি হিসেবে বজ্রপাতে 67 জনের মৃত্যু হয়েছে, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি। 2023 সালে কোটি টাকার বেশি ব্যয়ে সুনামগঞ্জের 6 উপজেলায় মোট 18টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হলেও এই দণ্ডগুলো কতটুকু বজ্র ছেকিয়েছে এ ধরনের কোনো দপ্তরে তথ্য নেই। পাশাপাশি বজ্রপাত ঠেকাতে 2017 সালে 3000, 2018 সালে 1 লাখ এবং 2022 সালে 500 তাল গাছ কাগজে কলমে রোপণ করা দেখানো হলেও বাস্তবে গাছগুলোর অস্তিত্ব নেই। গতকালকেই আমি এই বিষয়টা আমার নজরে এসেছে যে এখানে এরকম একটা প্রজেক্ট বা প্রকল্প ছিল, সেগুলো দিয়ে কি করা হয়েছে সেগুলো আমরা খোঁজাখুঁজি করতেছি। যদিও বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় নানা উদ্যোগের কথা জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বিভিন্ন জনসচেতনতামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো চালাচ্ছি। জনবহুল স্থানগুলোতেই মেনলি হচ্ছে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, কিন্তু আমাদের বজ্রপাতের ঘটনাগুলো ঘটে হচ্ছে খোলা মাঠ বা ওই ফসল মাঠের ক্ষেত্রে ঘটে থাকে। বজ্রপাতে প্রাণহানি কমাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ। হাওর জুড়ে এখন ধান কাটা উৎসবের আমেজ। সোনালী ধান ঘিরে কাটা মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা। অনুকূল আবহাওয়ায় এবার বাম্পার ফলনের আশা জাগালেও বাজার দর নিয়ে দুশ্চিন্তা কাটছেই না কৃষকদের। এর সঙ্গে যোগ হয়েছে শ্রমিক সংকট, ফলে বেশি মজুরি গুনেই ধান কাটাতে হচ্ছে অনেকেই। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের নিকলির বড় হাওর থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, ধান কাটার সময়ে শ্রমিক পাওয়া নিয়ে আসলে যে জটিলতা শুরু হয়েছে কৃষকদের, সেটা কাটাতে কি উদ্যোগ নিয়েছে বিস্তারিত জানাবেন। রোশন, কিশোরগঞ্জে কিন্তু আসলে বোরো ধান কাটার বেশ ধুম পড়েছে। আমরা সকাল থেকে হাওর অঞ্চলগুলোতে ঘুরছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল ধুম চলছে আসলে এই ধান কাটার। তবে এখানে ধান কাটা শুরু হয়েছে, এখানে বেশ কিছু জায়গায় আবার আধা গাছা ধানও কিন্তু আধা পাকা ধানও কিন্তু কাটা হচ্ছে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে 80% যদি ধান পেকে যায় সেক্ষেত্রে কিন্তু ধান আসলে কর্তন করার কথা বলা হচ্ছে।
হচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যেহেতু এই বছর তেলেরও জ্বালানির সংকট রয়েছে, সেই কারণে কিন্তু আসলে যে হারভেস্টার মেশিনগুলো ছিল সেগুলো কিন্তু যে তুলনামূলক কিছুটা কম কিন্তু আমরা মাঠে লক্ষ্য করছি তাদের উপস্থিতি, যার ফলে কিন্তু আসলে এখানে শ্রমিকদের কিন্তু একটা সংকট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাউস সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে শ্রমিকের একটা সংকট দেখা দিয়েছে এবং শ্রমিকের যে মজুরি সেটিও কিন্তু আসলে বলা যায় যে আকাশছোঁয়া দাম তারা হাঁকছেন এবং সেখানে কিন্তু আসলে সেই সংকট নিরসনেও কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে কৃষকদের। এবং যেহেতু সারা বছর এই ধানটার জন্য অপেক্ষা করে থাকে কৃষানীরা এবং এই হাওর সহ পুরো জেলাতে এবছর কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1,68,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে হাওরেই কিন্তু বেশিরভাগ। তো এখন পর্যন্ত কিন্তু হাওরেই 38% ধান কিন্তু কর্তন করা হয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জে আমার কাছে সর্বশেষ তথ্য হাওরের ধান কর্তন নিয়ে। ধান কাটার সবশেষ পরিস্থিতি জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন মশিউর কায়েস। অনিয়ম আর ভোগান্তির আরেক নাম নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। ভুক্তভোগীদের দেয়া তথ্যে বাড়তি অর্থ লেনদেন সহ ভোগান্তির সংবাদ সংগ্রহে গেলে বিপাকে পড়তে হয় এখন টেলিভিশন টিমকেই। সাধারণ মানুষকে জিম্মি করে কিভাবে কি হচ্ছে এই দপ্তরে সেসবই তুলে ধরেছেন রাকিবুল ইসলাম। বিলীন হওয়া কিংবা পুনরায় জেগে ওঠা জমির জরিপ ও রেকর্ড পরিচালনার জন্য কাজ করে নরসিংদীর দিয়ারা সেটেলমেন্ট অফিস। এটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি বিশেষ জরিপ কার্যক্রম। জমির নতুন মালিকানা রেকর্ড, খতিয়ান বা পর্চা সংগ্রহ, ভূমির সীমানা নির্ধারণ, দিয়ারা জরিপাধীন মোজার নতুন প্রস্তুতকৃত নকশা বা মেপ প্রদান ইত্যাদি এই দপ্তরের কার্যক্রম। তবে দিয়ারা সেটেলমেন্ট অফিসে প্রবেশ করতেই দেখা গেল ভিন্ন চিত্র। সেবা প্রদানকারী বহিরাগত ও সেবাগ্রহীতা মিলেমিশে একাকার। সাংবাদিক দেখেই এত ছোটাছুটি কেন? কোনো কিছু বুঝে ওঠার আগেই এখানকার কর্মচারী পরিচয়ে একজন মপ তৈরির চেষ্টা করে। বুঝতে বাকি রইল না তাদের পূর্ব নির্ধারিত কাজে ব্যাঘাত ঘটছে এখন টেলিভিশনের উপস্থিতিতে। আমার বলতে আপনি সাংবাদিকরা এনে থাকলে যদি আপনার সমস্যা হয় সমস্যা নাই তাইলে সারা দিনটাও তাইলে আপনার সমস্যা কি? আপনি বলেন কথা কাছেন না, কথা কাছেছি না। তবে এসবের মধ্যেই ক্যামেরা দেখে এগিয়ে এসে অভিযোগ করলেন ভুক্তভোগীরা। টাকা দিয়ে একজনের জমি আরেকজনের দখলে নেয়া, মাঠ পর্চা খুঁজতে গেলে প্রদর্শন না করা এবং নিয়ম বহির্ভূতভাবে টাকা দাবিসহ নানা অভিযোগ ভুক্তভোগীদের। বিভিন্ন জেলা থেকেও কয়েকবার এসে ঘুরতে হচ্ছে এই দপ্তরের বারান্দায়। যথাসময়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমাকে রেকর্ড করার লিগে যেই কাগজ দিছে এগুলি জমা নিব, দেখবো যে দেখে আসছি সাপোর্ট দিয়ে দিব আর যেগুলি রেকর্ড না হয়েছে এগুলি কাগজপত্র জমা দেওয়া। এখানে আসছে আমাদের হিরাদি মৌজায় একটু সমস্যা আছে, ওগুলো সংশোধন করার জন্য। এরা বলতেছে এটা আর একটু সংশোধন দেখতে হবে, দেখার পরে দিয়ে আমরা আরেকদিন আমাদের ডেলিভারি দিয়ে দিবে কাজটা। 24, 25, 26 এখনো আমরা অরিজিনাল এখনো মাঠ ফর্সা আমরা পাই নাই। এদের কর্মচারী যারা আছে হেরাই বলে যে মাঠ ফর্সা নাই, এগুলি নাই, আমরা কইরা লাইছি জানগা। আর যদিও পাওয়া যায় তাহলে খুঁজতে 1000 টাকা লাগবে, একটা ফর্সা 3000 টাকা লাগবে, যেটা একটা মাঠ ফর্সা। এই অফিসের সিন্ডিকেটের সামনে আতঙ্ক আর ভয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নয় বেশিরভাগ ভুক্তভোগী। কেন মপ তৈরির চেষ্টা করা হয়েছিল এখন পুরোপুরি পরিষ্কার। এসব বিষয়ে স্বাচ্ছন্দ্যে ক্যামেরার সামনে কথা বলতে চান না এখানকার দায়িত্বরত কর্মকর্তাও। লোকবল সংকট জানিয়ে এখানকার অনিয়মের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। এইভাবে স্পেসিফিক বলতে পারবো, যদি কোনো কারো নাম থাকে তাহলে সঠিকভাবে বলা যায়, কিন্তু আমার কাছে তো কোনো এরকম কোনো কমপ্লেন নাই বা এরকম কোনো কিছু নাই। কে কার কাছে চাইছে সেটা আপনি ওইভাবে স্পেসিফিক না বললে তো আমরা ওইভাবে বলতে পারবো না। আর কত দশক ও সংস্কার পেরিয়ে এসব দপ্তরে কাঙ্ক্ষিত সেবা হবে সহজলভ্য, এমন প্রশ্ন সকলের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। প্রতিষ্ঠার প্রায় 2 দশক পরেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি করা যায়নি নোয়াখালীর বিসিক শিল্পনগরীতে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি, ছিনতাই এবং নিরাপত্তাহীনতায় বরাদ্দ হওয়া প্লট এখনও খালি পড়ে আছে। যে কয়টি প্রতিষ্ঠান সচল সেগুলো আবার নানান সমস্যায় বন্ধের পথে। মোটা অঙ্কের টাকা নিয়ে বিনিয়োগ করেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন।
2006 সালের নোয়াখালী সদরের সোনাপুরে 15 একর জমিতে নোয়াখালী শিল্প নগরীর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 108টি প্লট নিয়ে শুরু হয় শিল্পনগরীটির কার্যক্রম, যেখানে গড়ে ওঠে ছোট বড় প্রায় 40টি শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয় কয়েক হাজার মানুষের। তবে নানা সমস্যায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান। এছাড়া সচল প্রতিষ্ঠানেও কমে গেছে উৎপাদন। গ্যাস লাইন না থাকার কারণ তারা ব্যবসা করার মন মানসিকতা থাকে না, তখন ফ্যাক্টরিগুলো অফ হয়ে যায় এবং কি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ। বিদ্যুৎটা আমাদের প্রয়োজন, কারণ বিদ্যুৎ ছাড়া আমাদের সবকিছু অফ। শুরুতে বিসিকের 108টি ফ্ল্যাটের মধ্যে শিল্প কারখানা স্থাপনের জন্য 62টি প্লট বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তাতে গড়ে ওঠেনি প্রতিষ্ঠান। উদ্যোক্তারা বলছেন, গ্যাস, পানির সংকট ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই পূর্ণতা পায়নি এ শিল্পনগরী। তার উপর রয়েছে নিরাপত্তাহীনতাও। গ্যাসটা যদি আমরা বিসিকে পাইতাম তাহলে আমার আর অনেক টাকা খরচ করে আমাকে সিলিন্ডার কিনা লাগতো না। আমাদের এখানে গ্যাস প্রায় নাই বললেই চলে, আর যেখানে আছে অনেক কম। তাছাড়া পানি নাই, আমাদের এখানে লোডশেডিং এর খুবই বেশি সমস্যা। বর্তমানে বিসিকে উৎপাদনযোগ্য প্রতিষ্ঠান রয়েছে 5টির মতো। এর বাইরে কিছু গ্রিল ওয়ার্কশপ ও চালের মিল চলমান রয়েছে। গ্যাস সহ অন্যান্য সংকট দূর করার দাবি উদ্যোক্তাদের। সমস্যার সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে একাধিকবার চিঠি দেওয়ার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। নোয়াখালী শিল্পনগরী বিসিক নোয়াখালীর মূল সমস্যা হচ্ছে গ্যাস সমস্যা। এই বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করেছি। এছাড়াও আমাদের বাউন্ডারি ওয়াল, আমাদের প্রধান ফটক, রাস্তা ও ড্রেনেজ সমস্যা আছে। এই বিষয়গুলি নিয়েও আমাদের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ হয়েছে। নোয়াখালীর এই শিল্পনগরীর সংকট সমাধান করলে একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব। এখন নোয়াখালী। চট্টগ্রামের রাউজানে মাছ ধরতে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত 2টার সময় বিএমএ ব্রিক ফিল্ডের পাশে এই ঘটনা ঘটে। নিহত বাবুল মাটি ব্যবসার যানবাহনের হিসাব রাখার কাজে জড়িত ছিলেন। স্বজনদের অভিযোগ, সন্ত্রাসীরা চাঁদাসহ নানা দাবিতে বারবার বাবুলকে হুমকি দিয়ে আসছিল। রাত 2টার সময় বাবুল মাছ ধরতে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলুর পর এবার বিদেশেও রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এই উপজেলায় এবার 200 বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যেও রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় 70 থেকে 80 হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা। আমিরুল বাপ্পির প্রতিবেদন। দৃষ্টির দিগন্ত জুড়ে কেবলই সবুজের মায়া। ভুঁই জুড়ে বিছিয়ে রয়েছে মিষ্টি কুমড়ার সবুজ লতা। নীলফামারীর কিশোরগঞ্জে এবছর 600 বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। তার মধ্যে 200 বিঘা জমিতে চাষ হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। উপজেলা পরিষদের অর্থায়নে ফেরোমন ও আঠালো ফাঁদ এবং মৌবাক্স স্থাপন প্রকল্পে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। গত বছর এই প্রকল্পে অল্প কিছু জমিতে চাষ করে ভালো লাভ পান কৃষকেরা। আলুর জমিতে মিষ্টি কুমড়া চাষে ব্যয় যেমন কমে, তেমনি বাড়তি সার বা কীটনাশক ব্যবহার না করায় সেই খরচও বাঁচে। গত বছর উৎপাদিত ফসল থেকে 50 টন কুমড়া মালয়েশিয়ায় রপ্তানি করা হয়। ফেরোমন ফাঁদ দেওয়ার কারণে এবার কিন্তু ফলনটা বেশি হয়েছে। তারপরে মনে করো বিঘা প্রতি 60-70 হাজার 80 হাজার টাকা বিক্রি হয়। কৃষক সবসময় প্রযুক্তি গ্রহণ করতে চায় না। আমরা সবসময় মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় যে আমরা এই প্রযুক্তিগুলো দেওয়ার চেষ্টা করি। কুমড়া ফুলে পরাগায়নের পরিমাণ বাড়াতে প্রকল্পের আওতায় এবছর মৌ বাক্সও বসানো হয়েছে। 12টি বাক্স নিয়ে আশাবাদী মৌচাষীও। প্রতি কেজি মধু বিক্রি হবে 800 থেকে 1000 টাকায়। কুমড়া ফুলের মধ্যে একটু কম হয়, একটা বক্সে 2 কেজি করে মধু ইনশাআল্লাহ 7-8 দিন পর পাবো। পুরো নীলফামারী জেলায় এবছর 400 হেক্টর জমিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া। তবে রপ্তানির জন্য মূল চাহিদা থাকে নিরাপদ খাদ্য। কৃষকরা কিন্তু এই আলুর জমিতে কিন্তু চেষ্টা করছে যে খুব বেশি একটা সারের প্রয়োজন হচ্ছে না, ওই সার দিয়ে কিন্তু সে এখান থেকে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা সে নিতে পারছে এবং ভালো উৎপাদন বাড়াতে পারছে। এবছরের মিষ্টি কুমড়া মধ্যপ্রাচ্যে রপ্তানির লক্ষ্য নিয়েছে কৃষি বিভাগ। সেই লক্ষ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। অবশ্যই আমাদের এই জাতীয় কিছু ফসলের জন্য আমাদের একটা প্রজেক্ট আছে, কৃষি বিভাগের একটা প্রজেক্ট আছে। আমরা অবশ্যই তাদেরকে ফ্যাসিলিটেট করব
যাতে ওনারা এই প্রোডাক্টটা বাইরে সেল করতে পারে। একক কোনো ফসল চাষ না করে বহুমুখী ফসল চাষ জনপ্রিয় হলে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, তেমনি দেশেও বৈদেশিক মুদ্রা বেশি আসবে বলে মনে করছে বিভাগ। আমিরুল বাপ্পি, এখন, নীলফামারী। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।